সারা আর প্রিয়তা দুজনে পরীক্ষা শেষ করে ভার্সিটির অ্যাডমিশনের জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আজ সারা কোচিংয়ে গেলেও প্রিয়তা এ ব্যাপারে কোনো কথা বলেনি। সুফিয়া বেগম অবশ্য চেয়েছিলেন প্রিয়তা সারার সাথে যায়, কিন্তু শাশুড়ির উপর দিয়ে কোনো কথা বলতে পারেনি। আম্বিয়া মির্জা বেশ আগেকার দিনের মানুষ, মেয়েদের লেখাপড়া নিয়ে ওনার বেশ আপত্তি। আয়ানকে বিয়ের পর আর পড়তে দেয়নি। মাইশাকেও বিয়ে দেওয়ার কথা ছোট থেকেই কে বলছে, কিন্তু মফিজুল মির্জা একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি নয়। মেয়ে যখন পড়ছে পড়ুক না, মেয়েকে তিনি পড়াশোনা করাতে চায় বেশি। প্রিয়তা বোনের কাছে শুনেছে এ নিয়ে মাফিজুর মির্জা মায়ের সাথে একটু মন কষাকষি চলছে। আজও সাদনানকে প্রিয়তা ঘুম থেকে উঠে সকালে রেখেনি। রাতেই তো মানুষটা তাকে বুকে নিয়ে ঘুমালো, অথচ সকালেই উধাও। অবশ্য আজ দুপুরে বাড়িতে খাবার খাবে বলে শুনেছে প্রিয়তা। এর কারণ আজ শফিক সওদাগর সহ মিতা সওদাগর এসব এসেছে মির্জা বাড়িতে। উদ্দেশ্য জানা নেই, তবে বিয়ে হয়েছে আজ নায়ের যাওয়ার কথা প্রিয়তার, হয়তো সেই নিমন্ত্রণ করতেই এসেছে। আম্বিয়া মির্জা মনে মনে স্থির করে আজ যদিও যায় তো কাল ফিরে আসার কথা জানিয়ে দেবে। প্রিয়তা বাবা মাকে পেয়ে প্রচুর খুশি, সাথে নিজের বাড়ি যাবে। দুপুর সাদনান আর জাফর মির্জা সহ সব পুরুষরা বাসায় এলো। সাদনান ফেরার সময় সাথে করে অবশ্য আয়ানকেও নিয়ে এসেছে। রাহানের মা এত ভীষণ খুশি, এই খুশির কারণ কি মাইশা জানে। ফুপি নিজের মেয়ে রিধির জন্য আয়ানকে বেশ পছন্দ করেছে। মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ, দেশে এলে বিয়ের কথাবার্তা এগুলো এমনটাই তিনি দুই বাইজের সাথে শেয়ার করেছে। মাইশা কিছু বলেনি, তবে সারা তখন ফুসফুস করেছে মেয়ে তার জন্য কাউকে ভালোবাসে, আর মা এদিকে মেয়ের বিয়ে ঠিক করেছে। এমনিতে রাহানের মা ভীষণ ভালো মানুষ। স্বামী শহরে থাকে, চাকরি সূত্রে বিয়ের পর থেকে স্বামী সন্তান নিয়ে বাবা বাড়িতেই রয়েছে। কখনো এসব নিয়ে কোনো ঝামেলা হয়নি ভাই বা ভাবিদের মাঝে। সারা ফুসফুস করার কারণ ছেলে যে এদিকে দামড়া হয়েছে সে খবর আছে, আর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখনই পাত্র নির্ধারণ করে রেখেছে। দুপুরে সবাই খাবার একসাথে খেলো। বড়রা সবাই বৈঠক বসলো, মেয়েরা সবাই বিদায় নিল। শফিক সওদাগর তখনই জাফর মির্জার সাথে আইনের জন্য মাইশাকে চেয়ে কথা খানা পেরে নিল। মফিজুল গম্ভীর, তবে তিনি কোনো জবাব দিল না, সময় চাইল মেয়ের মতামত দিয়ে জানাবে। সওদাগর বাড়ির সবাই সায় দিল। বিকেলের দিকে সওদাগর বাড়ির সবাই চলে গেল, আর সাদনান সন্ধ্যায় প্রিয়তাকে নিয়ে যাবে বলে জানালো। সবাই চলে গেলে প্রিয়তা রুমে এসে নিজের কিছু কাপড় লাগেজে নিল, সাথে সাদনানের জন্য নিল। সাদনান তখন রুমে এলো, একটু রেস্ট করে আবার বেরোবে। আজ মন্ত্রী ওয়াসিফ দেওয়ানদার সাথে সাক্ষাৎ করবে, তিনি ডেকে পাঠিয়েছে। সাদনান কথাগুলো ভাবতে ভাবতে রুমে এসে প্রিয়তাকে নিজের কাপড় বেগে নিয়ে দেখে গম্ভীর কণ্ঠে জানালো, আমরা কাল সকালেই চলে আসব, কাপড় নিতে হবে না। প্রিয়তার হাসি হাসি মুখটা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। কাপড় বের করে আবার সাদনানেরগুলো কাবারে আর নিজেরগুলো লাগেজে রেখে দিল। সাদনান হঠাৎ কি মনে করে এগিয়ে গেল, কাবাট খুলে নিজের কাপড় এক পাল রাখতে রাখতে বিড়বিড় করে বলল, শুধু ভালোবাসলে হয়, ভালোবাসার যত্ন নিতে হয়, নয়তো ভালোবাসা ফিকে করে। প্রিয়তার কান অবধি কথাগুলো পৌঁছালো না, তবে ভ্রু কুচকা যেটা কিঞ্চিত কুচকে এলো। প্রিয়তা বুঝতে পারছে না সাদনান নিজের কাপড় কেন একপাশ করছে, তাই জিজ্ঞেস করলো, আপনি কাপড় একপাশ কেন করছেন? আমারগুলো এখানে ঠিক আছে, জিজ্ঞেস করেছি, চুপচাপ কাপড় রাখো। প্রিয়তা সাদনানের কথা মুখ গুমরা করে নিল। এই লোক একটু ভালো করে কথা বলতে পারে না। প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান নিজে এগিয়ে এসে লাগেজ থেকে কাপড়গুলো কাবাডে রাখে। প্রিয়তা তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে লাগেজ টেনে নিজের কাছে নিয়ে বলল, আপনি যান, রেস্ট করুন, আমি রাখছি। সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার মানে তোমার, আমার সব কিছুতে যেমন আমার অধিকার রয়েছে তেমনই তোমারও রয়েছে। সাদনান গায়ের পাঞ্জাবিটা খুলে রেখে
একটা গেঞ্জি গায়ে দিয়ে বিছানা শুয়ে পড়ল। প্রিয়তা নিজের কাপড়গুলো কাবাডে রেখে এসে নিজের সাদনানের পাশে শুয়ে পড়ল। সাদনান প্রিয়তাকে টেনে নিজের বুকের উপর নিয়ে জড়িয়ে ধরে। প্রিয়তা লাজুক হাসে। লোকটা এই 3 দিনে একবারও প্রিয়তাকে বুকে না নিয়ে ঘুমায়নি। প্রিয়তার প্রথম দিন অস্বস্তি হলেও আজ 2 দিন ধরে ভালোই লাগে। বিকেলে সাদনান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিয়তাকে রেডি হয়ে থাকতে বলে গেল। প্রিয়তা তাই করলো। সাদনানের প্রবীমনির কাছ থেকে শাড়ি পরে রেডি হয়ে রইল। সন্ধ্যা 6:30টার দিকে সাদনান বাড়ি এলো, তবে নিজের রুমে এলো না। নিজ থেকে খবর পাঠালো প্রিয়তাকে যাওয়ার জন্য। প্রিয়তা তাই করলো। সাদনান তখন নিজের গাড়িতে বসে রয়েছে, সাথে রাহান যাচ্ছে। সে গাড়ি নিয়ে ফিরে আসবে। ওরা পৌঁছাতে 5 মিনিট সময়ের মতো লাগবে। প্রিয়তা হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নামার আগে সাদনান প্রিয়তার হাত টেনে ধরে বলল, একদম ছোটাছুটি নয়, আমার সাথে যাবে। প্রিয়তার মাথা নাড়ে। সাদনান গাড়ি থেকে নামার পর রাহান নিজেও নামে। ডিকি থেকে অনেকগুলো শপিংয়ের ব্যাগ সহ সাদনান প্রিয়তার হাত ধরে বাড়ির উঠোন পেরিয়ে আসে। এর মধ্যে প্রিয়তার মা বাপ দুজনেই ছুটে আসে। আয়ান বাড়িতে নেই। সাদনান আর রাহানকে নিয়ে শফিক সওদাগর নিজেদের বসার ঘরে বসলো। প্রিয়তা নিজের মায়ের সাথে রান্নাঘরে চলে গেল। রাহান নাস্তা করে বিদায় নিল। সাদনান ফ্রেশ হওয়ার জন্য প্রিয়তাকে খুঁজে, তবে মেয়েটা নেই। শফিক সওদাগর তখন স্ত্রীকে ডেকে প্রিয়তাকেও ডাকে। প্রিয়তা এসে বাবার সাথে কথা বলে। শফিক সওদাগর প্রিয়তাকে ফ্রেশ হয়ে রাতে খাবার খাওয়ার জন্য আসতে বলে। প্রিয়তা সাদনানকে নিয়ে নিজের রুমে চলে এলো। সাদনান ফ্রেশ হতে গেলে প্রিয়তা দরজা আটকে নিজের গায়ে শাড়ি খুলে সেলোয়ার কামিজ পরে নিল। শাড়ি ভাঁজ করে রাখতে গিয়ে ওনার কথা বেমালুম ভুলে বসে। এদিকে সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে বইয়ের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। বইয়ের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। প্রিয়তার নারী ঘটির শরীর এর ভাঁজ স্পষ্ট। সাদনান নিঃশব্দে এসে বউয়ের পেছনে দাঁড়ায়। সাদনানের অস্তিত্ব টের পেতেই তৎক্ষণাৎ শিউরে উঠে লাফিয়ে সরতে চায় প্রিয়তা, কিন্তু সাদনান তা হতে দেয় না। পেছন থেকে শক্ত হাতে জড়িয়ে ধরে প্রিয়তার কোমর। সাদনান প্রিয়তার ঘাড়ে নিজের থুতনি ঠেকাতেই প্রিয়তা সারা শরীর শিরশির করে ওঠে। চোখ বন্ধ করে নিজেকে শক্ত রাখার প্রয়াস চালায়। সাদনান নিজের হাত প্রিয়তার কামিজ ভেদ করে প্রিয়তার পেটে বিচরণ ঘটাতেই প্রিয়তা শরীরের সর্বত্র শক্তি হারিয়ে ফেলে। পা জোড়া অবশ হয়ে আসে। নিজে দাঁড়িয়ে থাকার মতো শক্তি পায় না। প্রিয়তা কাঁধে নরম কিছু সংস্পর্শ পেতেই বুঝতে একদম 1 সেকেন্ডও সময় লাগে না। সাদনান ভাই নিজের অধর জোড়া ছুঁয়ে দিয়েছে। প্রিয়তা ছিটকে দূরে সরে গেল। সাদনান প্রিয়তার দিকে তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে। প্রিয়তা ওড়না খুঁজে চারদিকে পেয়েও যায়, তবে সেটা হাতে বাড়িয়ে নেওয়ার আগে সাদনান প্রিয়তাকে আবার নিজের কাছে টেনে নিল। সাদনান নিজের বাঁ হাতটা উঁচিয়ে প্রিয়তার ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিয়ে অনুমতি চাইল। ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? প্রিয়তা সাদনানের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়, তবে সাদনানের দৃষ্টির দিকে তাকে লজ্জায় মাথা নুইয়ে বিড়বিড় করে আওড়ালো, সবসময় নিজের মতামত সব করে আর এখন অনুমতি চাচ্ছে। অদ্ভুত। সাদনান প্রিয়তার মুখটা এক হাতে উঁচু করে আস্তে করে নিজের মুখটা এগিয়ে নিয়ে প্রিয়তার কপালে গাঢ় একটা চুমু খেলো। অনেকক্ষণ পর সেখান থেকে সরে এসে প্রিয়তার অধরের ভাঁজে নিজের অধর জোড়া চেপে ধরে। প্রিয়তার সর্বাঙ্গে কাঁপন ধরে। সাদনান প্রিয়তার কোমর টেনে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। প্রিয়তা প্রথমবারের মতো সাদনানের এমন লাগামহীন স্পর্শে হাঁপিয়ে ওঠে। নিজেও পাল্লা দিয়ে সাদনানের সঙ্গে এক হাত সাদনানের চুল শক্ত করে খামচে ধরে অন্য হাত সাদনানের পিঠে রাখে। সাদনান সময় নিয়ে ইচ্ছেমতো নিজের রাজত্ব চালায় বউয়ের ওপরে। সময় গড়ালো। এক সময় সাদনানের হাতের বাঁধন হালকা হয়ে সাদনানের হাতের বাঁধন হালকা হয়। প্রিয়তা সুযোগ বুঝে সাদনানকে ঠেলে সরিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান প্রিয়তার এরূপ ব্যবহারে হেসে দিয়ে বিড়বিড় করে বলল, আমার জান, খুব দ্রুত তুমি নিজে থেকে আমার কাছে ধরা দেবে। সেই রাতে প্রিয়তা আর সাদনানের সাথে নিজের দৃষ্টি মিলাতে পারে না। রাতে খাবার শেষে নিজেরা আগে রুমে এসে গুটিসুটো হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। সাদনান শ্বশুর আর আয়নের সাথে বেশ সময় নিয়ে আড্ডা দিয়ে রুমে এলো।
সাদনান রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে রোজকার ন্যায় বউকে জড়িয়ে ধরে। প্রিয়তা তখন ঘুমে বিভোর। সাদনান বউয়ের মাথায় মুখখানে তাকিয়ে থাকে, মায়াময় মুখের দিকে তাকিয়ে থাকে। আজ থেকে 4 বছর আগে এই ছোট্ট গুলগাল মুখটার মায়া পড়েছিল সাদনান। সে দিন রাহাতের জন্য আয়নাকে দেখতে এসেছিল মির্জাবাড়ির সবাই। সাদনানের অনার্স ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম ছিল। পরীক্ষা শেষ সুজা সওদাগর বাড়ি এসেছিল। আর বাড়িতে ঢুকতেই সঙ্গে সঙ্গে সদ্য 9-এ ওঠা কিশোরীর শাড়ি পরা রব সাদনানকে সেদিন ছোট প্রিয়তার মায়ায় পড়তে বাধ্য করেছিল। মির্জা বাড়িতে তাদের যাতায়াত আগে থেকেই ছিল। আজম মির্জার সাথে শফিক সওদাগরের সেই ছোটবেলার বন্ধুত্বের খাতিরেই দুই পরিবার বেশ ভালো সম্পর্ক ছিল। আগে এই বাড়িতে আসা হলেও প্রিয়তার দিকে সাদনান কখনো মনে কোনো উদ্দেশ্য নিয়ে ছোট প্রিয়তার দিকে তাকায়নি। তবে সেই দিনের পর থেকে না চাইতেও সাদনান প্রিয়তার দিকে তাকালে নিজের পুরুষালী সত্তা নাড়িয়ে দিত। নিজের মনের কোথাও একটু এই রমণী তাকে টানত। নিজের সুন্দর সুশ্রী চেহারা আর শরীরের গঠন, নিজের পার্সোনালিটির জন্য কম বেশি প্রায় অনেক মেয়েই আশেপাশে ঘুরঘুর করত। তবে সাদনান নিজে কখনো তাদের প্রতি কোনো টান ফিল করতো না বলে পাত্তা দেয়নি। গম্ভীর আর নিজের স্বভাবসুলভ আচরণ, থতমত খেয়ে কণ্ঠে কথা বলে পুরুষটা সত্যি সে ছোট প্রিয়তার জন্য মনে কিছু ফিল করত। তবে ব্যাপারটা পাত্তা দেয়নি, অবশ্য দেওয়ার কথাও নয়। বয়সের দিক দিয়ে দেখলে তো একই দমই নয়। সারা আর প্রিয়তা দুজন একই সমানে পড়তো। তার উপর স্কুলে যাওয়ার পথে সাদনানের বাড়ি। প্রিয়তা স্কুলে যাওয়ার সময় সারাকে নিয়ে যেত, বাড়ির ভেতরে অবশ্য যেত না। সাদনান যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করত। তবে বরাবরই মেয়েটা ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনাবশত কোনো না কোনোভাবে সাদনানের প্রিয়তার সামনে পড়ে যেত। মাঝে মধ্যে সারা আর প্রিয়তাকে স্কুলে পৌঁছে দিত। এভাবে দেখতে দেখতে আর সাদনান নিজের লুকানো অনুভূতির সাথে যুদ্ধ করতে করতে পিচ্ছিটা কখন যে বড় হয়ে গেল সাদনান বুঝতে পারেনি। আবার বিয়েও দিচ্ছিল মেয়ের। কত কষ্ট করে না বিয়েটা আটকালো। বিয়ে ঠিক হয়েছে সাদনান জানতো না, জানবে কি করে? সে তো তখন জরুরি কাজে বাইরে ছিল। ফিরে এলো বিয়ের আগের দিন রাতে। অবশ্য আয়ন সঙ্গে না থাকলে সম্ভব হতো না কিছু। কদিন পরই এই পিচ্ছি ভার্সিটির গণ্ডিতে পা রাখবে, ভাবা যায়? সাদনান কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তার কপালে গাঢ় একটা চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, ভালোবাসি আমার জান। পরের দিন সকালে সাদনান প্রিয়তার সওদাগর বাড়ি থেকে নাস্তা করে বেরিয়ে আসে। সাদনান সাথে করে প্রিয়তার বই খাতা সব নিয়ে আসে। প্রিয়তাকে কোচিংয়ে দিয়ে সাদনান চলে গেল। প্রিয়তা অনুভূতিহীন। ক্লাসে যাওয়ার পর সারা ভীষণ খুশি প্রিয়তাকে দেখে। প্রিয়তা খুব খুশি মনে মনে ক্লাস করে। ক্লাস শেষ হলে সারা আর প্রিয়তা দুজনেই বাড়ি চলে এলো। আম্বিয়া মির্জা তখন প্রিয়তাকে দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রিয়তা দেখলো, তবে মাথা নুইয়ে রুমে চলে এলো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে লম্বা একটা ঘুম দিল। মায়েশা, তিনি একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দুজনের পরিচয়, তবে কারোর সাথে কারোর পার্সোনাল বিষয় শেয়ার করার মতো সম্পর্ক এখনও হয়নি। মায়েশা যেদিন জানলো তাদের ডিপার্টমেন্টের লেকচারার কবির খানের সাথে তার এক কাজিনের বিয়ে ঠিক হয়েছে, সেদিনের পর আর তিনি ভার্সিটিতে আসেনি। মায়েশা ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। হঠাৎ এভাবে মেয়েটা হারিয়ে গেল কেন? আজ অনেক দিন পর মায়েশা তিন্নিকে ক্লাসে দেখতে পেল। উদাসীর মুখে পেছনের একটা বেঞ্চে গাপটি মেরে বসে আছে। সামনে একটা বই মেলে রাখা, কিন্তু দৃষ্টি তার বইয়ের দিকে নয়, বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে আছে। মায়েশা এগিয়ে গিয়ে পাশে বসলো। তিনি সামান্য চমকালো, তবে পরক্ষণেই মায়েশাকে দেখে হাসলো। ভালো মন্দ জিজ্ঞেস করলো। মায়েশা জবাব দিল, প্রশ্ন করলো, এতদিনে আসনি কেন? অসুস্থ ছিলাম। মায়েশা বুঝতে পারে তিনি সত্যি বলেনি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এমন আচরণের একটাই মানে দাঁড়ায়, মায়েশা তিনের মুখ থেকে সত্যি বের করতে চাইছে। তাই কথার ফাঁকে ঘুরিয়ে ফিরিয়ে জানালো, তুমি জানো কবির স্যার ওই দিন বিয়ে করতে আসেনি। আমার ছোট ভাই সাদনান মির্জার সাথে বিয়ে হয়েছে। তিনি মায়েশার কথা শুনে অবাক হলো। মনের কোথাও একটু আশা দেখা গেল। মনটা হঠাৎই ভালো হয়ে গেল। তবে বিষয় নিয়ে জিজ্ঞেস করলো, ভবিষ্যতে এমপি মির্জা সাদনান তোমার ভাই? হ্যাঁ। তিনি যেন আজ অবাক হওয়ার দিন। বারবার চমকপ্রদ তথ্য জানতে পারছে। ওদের দুজনের কথার মাঝেই কবির খান ক্লাসে এলো। ক্লাস শুরু হলো।
তিনি মুগ্ধতা নিয়ে সেদিকে তাকিয়ে রইল। হোক না একতরফা ভালোবাসা, অনুভূতি তো সুন্দর, ভাবতে ভালো লাগে, স্বপ্ন বুনতে ভালো লাগে। ততক্ষণে সব ভালো, যতক্ষণ অপর প্রান্তের মানুষটা এসবের কিছুই তার নিকট অজানা। রাত 11:30টার দিকে সাদনান, রাহান, জাফর, মির্জা বাড়ি ফিরল। তখন মাত্র লিভিং রুমে সুফিয়া বেগম, প্রিয়তা বসেছিল। সবাই ফ্রেশ হয়ে এলেই তাদের খাবার দেওয়া হলো। খাবার খাওয়ার ফাঁকে জাফর মির্জা জানালো এই সপ্তাহে মার্কা দেওয়া হবে, তারপরে ভোট প্রচারের কাজ শুরু হবে। যদিও জয় নিয়ে কোনো ভয়ের আশঙ্কা নেই, তবে বিরোধী দলের বর্তমান অবস্থান, এমপি বেজায় খারাপ লোক, তাই যথাসম্ভব সবাইকে সাবধান থাকতে হবে। বাড়ি থেকে একা একা কেউ না কেউ বেরোনোটা শ্রেয়। সুফিয়া বেগম চিন্তিত বিরস মুখে ছেলের দিকে তাকিয়ে রইল। সাদনান মায়ের দিকে তাকিয়ে আশ্বাস দিল কিছু হবে না, আল্লাহর ওপর ভরসা রাখতে বলল। খাবার শেষে সাদনান আগে আগে রুমে চলে গেল। প্রিয়তা সুফিয়া বেগমের সাথে সব গুছিয়ে রুমে এলো। প্রায় আধা ঘন্টা পর জাফর মির্জা কথা শোনার পর থেকে কেমন অন্যমনস্ক হয়ে আছে। রুমে এসে প্রিয়তা ওয়াশরুমে চলে গেল, ফিরে এলো মিনিটের মাথায়। সাদনান ব্যালকনি থেকে ফোনে কথা বলতে বলতে রুমে এলো। প্রিয়তা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আড়মানা হয়ে চুল আঁচড়াচ্ছে। সাদনান ফোনটা কেটে সেটা সোফায় রেখে এগিয়ে এসে প্রিয়তার পেছনে দাঁড়িয়ে নিজের হাতে চিরুনি নিয়ে নিল। প্রিয়তা হকচকিয়ে ওঠে। ধন্য ফিরতেই বুঝতে পারে সাদনান চুল বিনুনি করছে। সাদনান প্রিয়তার চুলগুলো বিনুনি করতে করতে জানতে চাইল ক্লাস কেমন হলো আজ। প্রিয়তা বলল ভালো। প্রিয়তা জবাবে বলল, পরপরই আবার বলল, আমার রাজনীতি একদম পছন্দ নয় সাদনান ভাই। জানি তো। প্রিয়তা সাদনানের জবাব শুনে অবাক হলো। তাহলে স্বাভাবিক জীবন চাই, সুন্দর সংসার চাই, আতঙ্ক আর ভয় নিয়ে কিচ্ছু হয় না। প্রিয়তার কথায় সাদনান কিছু একটা ফিল করে। মেয়েটা তাকে নিয়ে ভাবছে। অবশ্য ভাবনারই কথা বউ হয়। প্রিয়তা এতক্ষণ আয়নায় সাদনানের দিকে তাকিয়ে কথা বলছিল। সাদনান প্রিয়তার চুলে রাবার ক্যান্ট দিয়ে চুল আটকে দিল। তারপর প্রিয়তাকে নিজের দিকে ফিরিয়ে প্রিয়তার দুই গালে হাত রাখে বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, আজ প্রমিস, আমার দেহে প্রাণ থাকা অবধি তোমার কিচ্ছু হতে দেব না। আমি আমার কথা বলছি না, আপনার জন্য চিন্তা হয় আমার। কিচ্ছু হবে না আমার। আপনি জানতে চেয়েছিলেন না আমি কেন আপনাকে বিয়ে করতে চাইনি? আমার একটা স্বাভাবিক জীবন চাইতাম, সেই জন্য বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। অথচ ভাগ্য দেখুন কি আমাকে সে আপনার সাথেই বেঁধে দিল। কথায় আছে না, আমরা যা ভাবি তা কখনো হয় না, আর যা কখনো কল্পনাও করি না সেটাই হয়। তোমার আফসোস হয়? না, কখনো না। আমার ভাগ্য যা আছে সেটাই হয়েছে। সাদনান প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা নিজেই দুই হাত সাদনানের পিঠে রাখলো। সাদনান মৃদু কণ্ঠে বলল, আমি কে তোমার জন্য ভালো রাখবো। প্রিয়তা দীর্ঘশ্বাস ছাড়ে, তবে পরক্ষণে লজ্জায় সাদনানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে। সাদনান ছাড়ে না, শক্ত করে বউকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, স্বাভাবিক হও, তখন না হয় আমি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেব। এত রাতে তুই এখানে কি করছিস? ঘুমাসনি নাকি? সারা হকচকিয়ে গেল। পেছন ফিরে রাহানকে দেখে অবাক হলো, তবে নিজেকে সামনে নিয়ে পানি গ্লাস দেখিয়ে বলল, পানি খেতে এসেছি। রাতে ঘুমাস না? রাহান থতমত কণ্ঠে জিজ্ঞেস করলো। সারা সহজ সরল গলায় বলল, হ্যাঁ, ঘুমাবো না কেন? তাহলে আমাকে এত জ্বালাস কেন? রাহান বিড়বিড় করে বলল। সারা শুনতে পায় না, তাই জিজ্ঞেস করে। কিছু বললেন? না। হ্যাঁ, ভূতের মতো এভাবে রাতে আর ঘোরাঘুরি করবি না। দেখা গেল তোকে ভূত মনে করে কেউ ভয়ে জ্ঞান হারাবে। এখন যা, রুমে যা। আমি ভূতের মতো কোথায় ঘুরঘুর করলাম? পানি ছিল না, রুমে পানি খেতে এসেছি। আর আপনি এত রাতে এখানে কি করছেন? সারা রাহানের দিকে চোখ কটমট করে তাকায়, তবে পরক্ষণেই কিছু মনে হওয়ার মতো করে জিজ্ঞেস করলো। রাহান চোরা চোখে একবার সারার দিকে তাকিয়ে থতমত কণ্ঠে বলল, ভূতের সাথে সাক্ষাৎ করতে এসেছি। মাইশা আর আয়ানের বিয়েটা ঘরোয়াভাবে দিতে চাইছিল মুফিজুর মির্জা। খুব কাছের কিছু মানুষ থাকবে শুধু, কেউ দ্বিধামতো পোষণ করেনি। হোক ঘরোয়াভাবে, এমনিতেই 1 মাস পর ভোট, তার উপর বিপদ যখন তখন যে কোনো দিক দিয়ে আসতে পারে, তাই সবাই এটাই বেস্ট মনে করলো। শফিক সওদাগর এতেই সায় দিয়েছে। নিজের আত্মীয় বলতে তেমন কেউ নেই, শ্বশুর শাশুড়ি কেউ নেই,
অনেক আগেই গত হয়েছে। মিতার 2 ভাই আছে, তারা সবাই বিদেশ সেটেলড, বাড়িতে কেউ নেই। আর 2 মেয়ে যে কোনো একজনকে নিয়েই যাবেন এমনটাই পরিকল্পনা। তবে বড় মেয়েকে নিয়ে আসার চেষ্টা করবে, ছোট মেয়ে নতুন, তাকে না আসা শ্রেয়। এখন আম্বিয়া মির্জার কাছে কথাখানি পারতে হবে। হলুদের দিন বিকেলে তিন্নি এলো মির্জা বাড়ি। তিন্নিকে বেশ আদর করলো সবাই। তিনি মাইশার রুমে বসেছিল, তখন প্রিয়তা এলো, হাতে নাস্তার ট্রে। তিন্নি প্রিয়তার সাথে আগে থেকেই পরিচিত, তাই চিনতে অসুবিধা হয় না। তিনি প্রিয়তাকে টেনে নিজের পাশে বসিয়ে বেশ আদর করলো। মেয়েটা সত্যি একটা মায়ার খনি। যেখানে তিন্নি মেয়ে হয়ে প্রিয়তাকে এত ভালো লাগে, সেখানে কবিরের ভালো লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু তিনি তো আর জানে না কবির প্রিয়তাকে দেখেনি। প্রিয়তা নিজে অনেকক্ষণ আড্ডা দিল সবার সাথে, এরপর চলে গেল। আম্বিয়া মির্জা প্রিয়তাকে ডাকছে, শোনো, বাইরের দিকটা একদম যাবি না। বাইরের দিকটাই একদম যাবি না, ওদিকে বাইরের লোকজন বেশি। সারা শাড়ি পরে মাত্রই নিচে এসেছে, আর তখনই রাহান কথাটা বলল, বাড়ির ভেতরে মানুষ নেই বললেই চলে, সবাই হলুদের জায়গায়। সারা নিজেও শাড়ি পরে শাড়ি সামলাতে হিমশিম খায়, তাই হলুদ দিয়ে এসেই শাড়ি খুলে নেবে এমনটাই ভেবে রেখেছে। তাই বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা আপুকে হলুদ দিয়ে চলে আসবো। আর এখন আমার পাঞ্জাবিটা আয়রন করে রেখে আয়, আমি হাতের কাজটা শেষ করে রেডি হব। সারা মুখ ভেঙচি কেটে বলল, পারবো না। আচ্ছা, বলবো তোর বাপকে তুই কাল আমার শার্ট গায়ে দিয়েছিস। সারা রাহানের কথা শুনে থতমত খেয়ে গেল। চোখ বড় করে রাহানের দিকে একবার তাকিয়ে ফের লজ্জায় মাথা নিচু করে মিনমিন করে বলল, যাচ্ছি। রাহান শুধু বাঁকা হাসলো। পাশ কেটে যাওয়ার সময় ফিসফিস করে বলল, ঠোঁটে লিপস্টিক লাগাবি না, যদি দেখেছি তো তোর সাথে তোর ঠোঁটেরও খবর করবো, মাইন্ড ইট। সারার মাথায় কিছুই ঢুকলো না, শুধু ফেলফেল করে রাহানের যাওয়ার পথে তাকিয়ে রইল। প্রিয়তা রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই সাদনান রুমে প্রবেশ করে, যার ফলে দুজনের সাথে সজোরে ধাক্কা খেল। ধাক্কার তাল সামলাতে না পেরে প্রিয়তা পড়ে যাচ্ছিল, তবে সাদনান সেটা হতে দিল না। শক্ত হাতে বউয়ের কোমর পেঁচিয়ে ধরে। প্রিয়তা ভয়ে সাদনানের পাঞ্জাবির খামচে ধরে। সাদনান থমকালো, বউয়ের দিকে তাকিয়ে হৃদস্পন্দনের অস্বাভাবিকভাবে ছুটতে লাগলো। প্রিয়তা হলুদের মাঝে লাল পাড়ের শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, মাথায় একটা বেলে ফুলের মালা, যেটা সাদনান একটু আগেই রুমে রেখে গিয়েছে। প্রিয়তা তখন রুমে ছিল না। প্রিয়তা নিজেকে কারোর বাহুডোরে বুঝতে পেরে চোখ পিটপিট করে তাকায়। মানুষটা যে ওর নিজের ব্যক্তিগত পুরুষ বুঝতে বেগ পেতে হয় না। নিজেকে সারানোর চেষ্টা করে বলল, আপনি রেডি হয়ে নিন, আমি সব বিছানায় রেখে দিয়েছি। যাবে না, বসে থাকবে, আমি শাওয়ার শেষ করে আসছি। প্রিয়তা কোনো কিছু বলার আগেই সাদনান প্রিয়তাকে ছেড়ে দিয়ে একটা টাওয়াল হাতে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা আর কি করবে? সাদনান ভাই যখন বলেছে তখন না বসে উপায় নেই। অগত্যা বাধ্য হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো। সাদনান শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টার পর বেরিয়ে এলো। প্রিয়তা ড্যাব করে সেদিকে তাকিয়ে রইল। সাদনান টাওয়াল দিয়ে নিজের চুল মুছতে পাঞ্জাবি গায়ে দিয়ে রেডি হলো। তবে বউয়ের কাণ্ড দেখে মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। এগিয়ে এসে প্রিয়তার মাথার ফুলটা ঠিকঠাক করে দিতে বলল, এভাবে তাকাই না জান, কিছু করে ফেলতে ইচ্ছে করে। প্রিয়তা লজ্জা পেল, তবে লজ্জা চেপে রেখে বলল, আমি মোটেও আপনার দিকে তাকাইনি। সাদনান হেসে উঠল। প্রিয়তা লজ্জা পেয়ে সাদনানের ধাক্কা দিয়ে আগে রুম থেকে বেরিয়ে এলো। সাদনান নিজেও হাসতে হাসতে পেছনে এলো। লিভিং রুমে অনেক মানুষ, তবে সব মানুষ ছাড়িয়ে প্রিয়তার নজর দুজন ব্যক্তির উপর আটকে গেল। সাদনান প্রিয়তাকে পেছনে রেখে নিজের প্রিয়তার সামনে দাঁড়ালো। সোফায় বসা কবিরের ভ্রু কুঁচকে এলো, বিরক্ত হলো। শাড়ি পরা রমণীটা দারুণ দেখতে। কবির ভাবে সাদনানের বোন হয়তো, কিন্তু পরক্ষণেই কিছু মনে হতে সব পানির মতো স্পষ্ট হলো। বুঝতে একটু সময় লাগলো। এই সে রমণী যার জন্য মির্জা সাদনান শাহরিয়ার তাকে মিথ্যা বলে চট্টগ্রাম পাঠিয়েছিল। সাদনান প্রিয়তার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, মায়ের কাছে যাও। প্রিয়তা শুনল, রান্নাঘরে চলে গেল। সাদনান এগিয়ে গিয়ে কালাম খান আর কবিরের
সাথে কথা বলে। কবির খুব স্বাভাবিক, তবে দৃষ্টি তার তীক্ষ্ণ। কথা বলা শেষ, সবাই নাস্তা খেয়ে হালকা হলুদের জন্য বাগানে চলে গেল। তবে কবির সবার পেছনে রইল। আর ঠিক তখনই তিন্নি মাইশার হাত ধরে দোতলা থেকে নামতে দেখা গেল। মাইশাকে শাড়ি পরিয়ে কাঁচা ফুলের গহনা পরিয়েছে। তিন্নি নিজেও শাড়ি পরেছে, তবে খুব নর্মাল। চুলগুলো বিনুনি করে এক পাশে এনে রেখেছে। সবার মাঝে কবিরের দৃষ্টি না চাইতেও তিন্নির ওপর পড়ল। মেয়েটা সাধারণ, সবসময় নর্মাল চলাফেরা করে, হয়তো এই জন্যই সবার নজরে পড়ে। তবে ক্লাসেও কবির খেয়াল করেছে মেয়েটা প্রায় ওর দিকে তাকিয়ে থাকে, যেমনটা এখন তাকিয়েছে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকে না, একটু পরপরই তাকায়। কবির কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে বাগানের একটা সাইডে গেল। সাদনান ফোনে কথা বলছিল। নিজের পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে ফোন রেখে দিল। হবু এমপি মির্জা সাদনান ভীষণ ধূর্ত লোক। সাদনান অন্যদিকে তাকিয়ে হাসলো কবিরের কথায়। কবির আবার বলল, আমার সাথে একবার সাক্ষাৎ করতে পারতেন। রাইট, কিন্তু কি বলতো, প্রেয়সী রাজনীতি একদম পছন্দ করে না। কথা বলে দেখতে পারতেন। সময়টা আমাকে ফাঁকি দিতে চেয়েছিল। তাছাড়া আমার দাদা যান কখনো মেনে নিত না এমন পরিস্থিতি না করলে। কবির আর কিছু বলতে যাবে, তখনই সাদনানকে জাফর মির্জা ডাকলো। সাদনান চলে গেল। কবির ষোলো দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ভাগ্য নেই, তাই এসব ভেবে মন খারাপ করলো না। তবে মেয়েটাকে দেখে প্রথমবারের ন্যায় এক অদ্ভুত অনুভূতি হয়েছে। কবির পরক্ষণেই নিজের ভাবনার চিন্তার উপর বিরক্ত হলো। অন্যজনের বউ হয়, ইস, এভাবে শেষরাদের মতো তাকিয়েছিল, তখন ভাবতেই শরীর শিরশির করে উঠল। হলুদের অনুষ্ঠান শেষ। মাইশা রুমে এসে ফ্রেশ হয়ে তিনের পাশে শুয়েছিল মাত্র। তখন মাইশার ফোনে টুংটাং শব্দ হলো। মাইশা ফোন হাতে নিয়ে সাইলেন্ট করে। নোটিফিকেশন চেক করতে দেখতে পেল আয়ান মেসেজ দিয়েছে। মাইশার হলুদের ছবি চাইছে। মাইশা কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করার মিনিটের মাথায় আয়ান ভিডিও কল এলো। মাইশা কল ধরে লজ্জায় মাথা নুইয়ে রাখল। আয়ান ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, মেরে ফেলবে আমায়, অপেক্ষা করো, কাল তোমার সব কর্মের বিচার হবে। প্রিয়তা রেডি হচ্ছে। সাদনান বউয়ের কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। মাথায় সুন্দর করে ঘুমটা টেনে নিয়ে নিজের প্রিয়তার পেছনে দাঁড়িয়ে প্রিয়তার দুই কাঁধে হাত রেখে নিচু হয়ে মৃদুস্বরে বলল, বউ লাগছে। প্রিয়তা লজ্জায় চোখ নিচু করে নিল। সাদনান প্রিয়তাকে নিজের দিকে তাকিয়ে ফিরিয়ে বউয়ের ললাটে ওষ্ঠ দুয়ে শুয়ে দিল আর বলল, লজ্জা পাচ্ছে আমার জান, বাসর দেখি খুব শিগগিরই করতে হবে। প্রিয়তার সঙ্গে সঙ্গে সাদনানকে ধাক্কা দিল। সাদনান হেলে দুলে 2 কদম পিছিয়ে গেল। প্রিয়তা আঁচল মাথায় টেনে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ছি, কি বেহায়া কথাবার্তা, মুখে কিচ্ছু আটকায় না। সাদনান নিজেও পেছনে পেছনে রুম হতে বেরিয়ে পিছু নিল প্রিয়তার। সমান হয়ে একসাথে 1 কদম কাছে শেষে হাঁটতে হাঁটতে বলল, একদম কাছে ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল, সব তোমার দোষ। আমি কি করলাম? প্রিয়তা অবাক হয়ে জিজ্ঞেস করল। সাদনান মোহনীয় কণ্ঠে বলল, আমাকে না পুড়িয়ে শান্তি নেই তোমার, এখন আমি কিছু বললেই সব দোষ আমার। প্রিয়তা আর কিছু বলবে তার আগেই নজর পড়ে গেস্ট রুম থেকে কবির বেরিয়ে এসছে। গায়ে গাঢ় নীল রঙের একটা পাঞ্জাবি। প্রিয়তা দৃষ্টি নুইয়ে নিল। কবির প্রিয়তার দিকে তাকিয়ে নিজেও চোখ সরিয়ে নিল। সাদনান কবিরের সঙ্গে কথা বলে আগে আগে কবিরকে নিয়ে নিচে চলে গেল। প্রিয়তা সারা রুমে চলে গেল। মাইশা তিন্নিকে একটা নীল জামদানি শাড়ি পরতে দিয়েছে। তিন্নি শাড়ি পরতে পারে না। রাহানের মা ভীষণ ভালো শাড়ি পরাতে পারে। সারা বলল, আপু তুমি মনির কাছে যাও, পরিয়ে দিবে। সারা মাইশাকে সাজাচ্ছে, নয়তো সারা নিজে যেত। প্রিয়তাও এটা সেটা এগিয়ে দিচ্ছে। অগত্যা বাধ্য হয়ে তিনি নিজেই একা একা নিচে এলো। রাহানের মা নিজে রেডি হবে, মাত্র গোসল করে বেরিয়েছে। তিনি তখন শাড়ি হাতে রুমে প্রবেশ করে। ভদ্র মহিলা দেখেই বুঝতে পারে। মুচকি হেসে তিন্নিকে বলল, তাড়াতাড়ি করো, আমাকে আবার মাইশাকে খাবার খাইয়ে দিতে হবে, নয়তো মেয়েটার আজ আর খাওয়া হবে না। মা একজন সারাদিন কাজ করে একমাত্র মেয়ের বিয়ে, কোথায় মেয়েটাকে একটু সময় দিবে। বড় ভাবি কতবার করে বলল মেয়েরা আশেপাশে থাকার কথা। তিনি মনোযোগ দিয়ে শুনল। শাড়ি পরা শেষে তিনি মুচকি হেসে বলল, ফুপি আপনি আস্তে ধীরে রেডি হন,
আমি গিয়ে মাইশাকে খাবার খাইয়ে দিব। রাহানের মা হাসি মুখে বলল, আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। তিনি রুম হতে বেরিয়ে উপরে আসার সময় আর চোখে একবার লিভিং রুমে তাকিয়ে থমকে গেল। কবির বসে আছে, দৃষ্টি তার ফোনের দিকে। তিনি একবার নিজের দিকে তাকিয়ে আবার কবিরের দিকে তাকালো। কবির নজর তখন হঠাৎ তিন্নির উপর পড়ল। কবির থতমত খেয়ে মুখ করে তিন্নির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে এলো। তবে তিন্নির মায়াময় মুখখানে তাকিয়ে হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে লাফাতে লাগলো। কবির দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, কি হচ্ছে এসব? কবির বি কেয়ারফুল। ফোন হাতে উঠে দাঁড়াতেই সিঁড়ির দিকে নজর পড়তেই কবির সেখানে তিন্নিকে দেখতে পেল না। তপ্ত শ্বাস ফেলে কবির বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে তিন্নি সোজা রুমে চলে এসেছে। ছেলের দৃষ্টিতে কিছু একটা ছিল, যা তিন্নির ছোট হাত নিতে পারছিল না। তাই তো পালিয়ে এলো। জামাই এসছে কথাটা দোতলা ঘর পর্যন্ত পৌঁছাতেই দেরি সব মেয়েদের মাইশার ঘর ছেড়ে নিচে যেতে দেরি হলো না। শুধু প্রিয়তা আর তিন্নি বসে রইল মাইশার কাছে। মাইশা উসখুস করছে। তিন্নি মুচকি হেসে বলল, যা, কেউ আসার আগে একবার বারান্দা থেকে ঘুরে আয়। প্রিয়তা ফেলফেল করে তাকিয়ে রইল দুজনের দিকে। মাইশা প্রিয়তার গাল টেনে দিয়ে উঠে লেহেঙ্গা উঁচু করে বারান্দায় যেতে যেতে প্রিয়তাকে হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার প্রিয়, যদি তোর ভাইকে এসব বলেছিস। তুমি ভাইকে দেখতে গিয়েছ? মাইশা প্রিয়তার কথা শুনে বুঝতে পারল। প্রিয়তা বিষয়টা ধরতে পারেনি, শুধু শুধু মেয়েটাকে ব্যাপারটা জানিয়ে দিল। মাইশা হেসে বলল, হ্যাঁ বলবি না কিন্তু। আচ্ছা। প্রিয়তার ঘাড় নাড়ে। তিনি প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা একদম সরল প্রকৃতির। কত বয়স, সদ্য তো এসএসসি দিয়েছে। ওর বয়সে ছাড়া কি চঞ্চল, অথচ এই মেয়েটা কত চুপচাপ। চেহারাটা যেমন দেখতে মায়াবী, ঠিক তেমনই নরম মনটা। তিন্নিকে কত সম্মান করে, যত্নাত্মিক কোনো ত্রুটি রাখে না। কবির খান দারুণ সুন্দর এই মেয়েটাকে নিয়ে বিয়ে কেন করতে আসেনি? তিন্নির ভাবনার মাঝে সারা ছুটে এলো। পেছনে পেছনে রাহাত, আয়না, সাদনান সবাই এসেছে। বিয়ের কাজ শুরু হবে, তাই কনেকে নিয়ে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছে। সাদনান আর রাহাত এসে বোনকে আগলে নিয়ে নিচে এলো। সাদনান এর মধ্যেই বার কয়েক বউয়ের সঙ্গে চোখেও ইশারার আলাপ শরীফ নিয়েছে। প্রিয়তা এমন কাণ্ডটা দেখে সাদনানকে পাগল পুরুষ উপাধি দিল মনে মনে। তবে এগুলো প্রিয়তার কাছে না চাইতেও দারুণ লাগলো। হৃদয়ে ভালো লাগার মুখ দোলা দিল। বিয়ে পড়ানো শেষ, খাওয়া দাওয়া শেষ, বউ নিয়ে বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। কেউ নিজের ঘরে নতুন মানুষের আগমনে খুশি মুখে উপরে পড়ছে, তো কারোর বিদায়ের বিষাদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দিচ্ছে নিজের কলেজার রাজকন্যা। মাইশার আয়ানকে একটা গাড়িতে বসানো হলো, আর বাকি দুইটা দিয়ে বাকিরা সবাই। আয়ান সুফিয়া বেগম এর সাথে শেষবার কথা বলে গাড়িতে বসে দরজা লাগিয়ে দিল। মাইশা তখনও কাঁদতে কাঁদতে বাবার হাত ধরে কিছু বলে যাচ্ছে। মফিজুল মির্জা আয়নের দিকে অসহায় মুখে চেয়ে রইল। আয়ান এই জাহানের মানে খুব ভালো করেই বুঝতে পারল। চোখ ইশারায় কিছু বললেই মফিজুল মির্জা মেয়ের হাতে উল্টো পিঠে চুমু খেয়ে বলল, আম্মা যান, আর কান্না করে না, বাবার বুকে ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয়। মাইশা তবুও কেঁদে চলেছে। আয়ান মাইশাকে টেনে নিজের কাছে নিল। সবাইকে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট করতে বলে ড্রাইভারকে। মির্জা বাড়ি থেকে সওদাগর বাড়ি গাড়ি দিয়ে চলে গেল 5-7 মিনিট আগে, আর হেঁটে গেলে 15 মিনিটের মতো। খুব দ্রুত এসে পৌঁছল বউয়ের গাড়ি। মিতা সওদাগর বেশ সম্মানের সহিত নিজের ছেলের বউকে ঘরে তোলে। প্রতিবেশী প্রায় অনেক লোকজন জড়োসড়ো হয়ে বউ দেখার জন্য হয়। তাই মাইশাকে লিভিং রুমে বসানো হলো। মাইশা অস্থির, কান্না করার ফলে মাথা ব্যথার সাথে এত অচেনা মানুষের ভিড়ে অস্বস্তি হচ্ছে। অনেকক্ষণ এভাবে বসে থাকার পর আয়নের দেখা মিলল। কয়েক ঘন্টা আগে এই লোকটার সাথে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের স্বামী রূপে হালালভাবে পেয়েছে। কথাগুলো ভাবতেই মাইশা দেহ জুড়ে ভালো লাগার অনুভূতি লেগে গেল। মাইশা আয়নের দিকে থেকে চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো মিতা সওদাগর আয়নের সাথে ইশারায় কিছু বলছে। আয়ান আবার উপরে চলে গেল। এর একটু পর মিতা সওদাগর এলো। মূলত আয়নের ইশারায় বলা কথা ছিল মাইশাকে রুমে পাঠানোর বার্তা। মিতা সওদাগর বুঝতে পারে বউয়ের কথা চিন্তা করেই ছেলে বউকে ফ্রেশ হওয়ার জন্য তাগাদা দিচ্ছে।
মিতা সওদাগর মাইশাকে নিজের রুমে এনে ফ্রেশ করিয়ে একটা জামদানি শাড়ি পরিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিল। রাত 9:30 নাগাদ মাইশাকে কিছু মেয়ে মিলে আয়নের রুমে দিয়ে গেল। আয়ন তখন কিছু ফাইল দেখছিল সোফায় বসে। মাইশা রুমে এসে দরজা বন্ধ করে এগিয়ে এসে আয়ানকে সালাম দিল। আয়ান সালামের জবাব দিয়ে মুচকি হেসে বলল, আমার বেগম, আমার মহলে আপনাকে স্বাগতম। মাইশা লজ্জা পেয়ে চোখ নিচু করে নিল। আয়ান মাইশার হাত টেনে ধরে নিজের কোলে বসিয়ে দিল। মাইশার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। আয়ান মাইশার শরীরে মৃদু কম্পন অনুভব করে মুখশ্রীতে গুরুগম্ভীর ভাব এনে বলল, আগে থেকে ভালোবাসার পরও যদি বাসর ঘরে বউ এমন কাঁপাকাঁপি করে, তাহলে প্রেমটা করে আগে থেকে চেনা জানা হয়ে লাভটা কি? মাইশা লজ্জায় মুখ নতজন করে রইল। সত্যি বলতে তাদের আগে থেকে চেনা জানা হলেও এতটা কাছাকাছি কখনো আসা হয়নি। প্রথমবারের মতো কোনো পুরুষের এতটা নিকটে এসে মাইশা লজ্জায় ভয়ে ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়ে সব অনুভূতি তালগোল পাকিয়ে ফেলেছে। আয়ান মাইশার মুখটা উঁচু করে মাইশার ললাটের ওষ্ঠ ছড়িয়ে দিল। মাইশা আবেশে চোখ বন্ধ করে দিল। আয়ান সময় নিয়ে বউয়ের ললাটে ওষ্ঠ ঠেকিয়ে ছেড়ে মাইশার মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু সরে জানাতে চাইল, সময় চাই। মাইশা ফুট করেই সাথে সাথে জবাব দিল, না। কথার মানে বুঝতে পেরে নিজেই লজ্জায় আয়নের বুকে মুখ লুকালো। আয়ান শব্দ করে হেসে উঠল। পরপরই মাইশাকে পাজাকুলি তুলে বিছানার দিকে যেতে নেশাতুর কণ্ঠে বলল, অনেক অপেক্ষা করিয়েছ, আর না যান। মাইশা আয়নের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে রইল। আয়ান বউকে নিয়ে বিছানায় শুয়ে দিল। সময় গড়ায় গাঢ় হতে প্রগাঢ় হয় বেহায়া হাতের স্পর্শ। নারী তার প্রিয় পুরুষের ছোঁয়ায় দিশেহারা হলো, একে অপরের মাঝে লেপ্টে গেল। নতুন অনুভূতির জোয়ারে দুজন ভেসে গেল। ভালোবাসার অনুভূতি আগে হলেও এই অনুভূতি দুজনের নিকটই সম্পূর্ণ নতুন। গভীর হতে গভীর স্পর্শ কাতর করল আয়ান নিজের প্রেয়সীকে। মাইশার চোখ গলিয়ে অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। আয়ান খুব সাবধানের সহিত বউয়ের চোখের পাতায় চুমু খায়। মাইশা শক্ত হাতে জড়িয়ে ধরে আয়ানকে।